হ্যালো বন্ধুরা, চিরিংচি এক্সপ্লেনারের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি যে সিনেমার রিভিউ করতে যাচ্ছি সেটি একটি চাইনিজ রোম্যান্টিক ড্রামা, যার নাম অগাস্ট নেভার এন্ডস। চলুন দেরি না করে শুরু করি। মুভির শুরুতেই আমরা একটা ছোট মেয়েকে দেখি যে আলমারিতে লুকিয়ে ভয় কান্না করছে। এই মেয়েটির নাম ইয়ামিনী। ছোটবেলায় ইয়ামিনীর বাবা মাকে ছেড়ে চলে যায়, আর এরপর থেকেই ইয়ামিনীর মায়ের মানসিক সমস্যা দেখা দেয়। সেই মানসিক সমস্যার কারণে ইয়ামিনী তার মাকে বিভিন্নভাবে অত্যাচারিত হয়। যদিও সে তার মাকে খুব ভালোবাসে, বাবার অ্যাবেন্ডনের পর তার কাছে একমাত্র আশ্রয় ছিল তার মা, কিন্তু এখন মা শুধুমাত্র তাকে মারধর করে। এই ভয়ঙ্কর জীবন অভিজ্ঞতার কারণে ইয়ামিনীর ঘুম ভেঙে যায়। এখন সে বড় হয়ে গেছে, কিন্তু অতীতের সেই খারাপ স্মৃতিগুলো তাকে তাড়া করে বেড়ায়। বর্তমানে সে একা থাকে, কারণ তার মা অনেক বছর আগে মারা গেছে। পৃথিবীতে ইয়ামিনীর আর কেউ নেই যে তার আপন বলতে পারে। ছোটবেলার এই ভয়ের জন্য ইয়ামিনী খুব চুপচাপ এবং কারোর সঙ্গে কথা বলে না বা বন্ধু বানাতে জানে না। সারা দিন নানা কাজে ব্যস্ত থাকার পর যখন বাড়িতে ফেরে, তখন সে প্রায়ই অনুভব করে যেন তার মা সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু ইয়ামিনী এখন এইসব ঘটনা নিয়ে ভয় পায় না, কারণ এই ধরনের ঘটনার সাথে তার অভ্যেস হয়ে গেছে। এরপর আমি দেখি ইয়ামিনী একটি কোচিং সেন্টারে গেছে, যেখানে জাপানি ভাষা শেখানো হয়। আসলে ইয়ামিনী জাপানি শিখছে কারণ সে নিজের শহর ছেড়ে জাপানে যেতে চায়। সেদিন কোচিং সেন্টারে আরেকটি নতুন ছাত্রী ভর্তি হয় এবং সবাই তাকে স্বাগত জানায়, কিন্তু ইয়ামিনীর মন সেদিকে নেই। সে তখন নিজের খেলায় মগ্ন। শিক্ষক নতুন মেয়েটিকে বসতে বলে এবং মেয়েটি জানতে চায় কোথায় বসবে। শিক্ষক উত্তর দেন, তোমার ইচ্ছে অনুযায়ী। এরপর মেয়েটি ইয়ামিনীর কাছে গিয়ে তার নাম দেখে বলে, নাইস নেম, তোমার নামটা আমার খুব পছন্দ হয়েছে, আমি কি তোমার পাশে বসতে পারি? যদিও ইয়ামিনী কোনো উত্তর দেয় না, মেয়েটি এবার ইয়ামিনীর কাঁধে হাত রাখে। ইয়ামিনী ঘুরে তাকালে দেখে মেয়েটি একদম তার মায়ের মতো দেখতে। মেয়েটির নাম শাওচাও। শাওচাও ইয়ামিনীর পাশে বসে পড়ে, কিন্তু ইয়ামিনী এখনও কিছু বলেনি, সে শুধু তাকিয়ে আছে। কিছুক্ষণ পর ইয়ামিনী বলে, তোমার নাম শাওচাও? শাওচাও খুশিতে বলে, তুমি কথা বলেছ, এর মানে তুমি কথা বলতে পারো? ইয়ামিনী জানায়, হ্যাঁ, কিন্তু আমি বেশি কথা বলি না। শাওচাও উত্তরে বলে, তাহলে তো আমরা খুব ভালো বন্ধু হতে পারি। আমি শুধু বলবো আর তুমি শুনবে। তুমি জানো আমি প্রচুর কথা বলতে ভালোবাসি, না বললে আমার অস্বস্তি লাগে। এটা শুনে ইয়ামিনীর মুখে এক ছোট হাসি ফুটে ওঠে। শাওচাও আনন্দিত হয়ে বলে, ওয়াও, তুমি হেসেছ? তারপর শাওচাও জানতে চায়, আচ্ছা, আমাদের আগে কি কখনো দেখা হয়েছে? ইয়ামিনী উত্তর দেয় না। তখন শাওচাও জানতে চায় কেন ইয়ামিনী প্রথমবার এইভাবে তাকিয়েছিল। ইয়ামিনী বলে যে কারণ সে সত্যিই তার মায়ের মতো দেখতে। এ সময় শিক্ষক তাদের ক্লাসের মধ্যে গল্প করতে দেখে তাদেরকে বকা দেন। ক্লাস শেষ হলে যখন ইয়ামিনী তাড়াতাড়ি বের হচ্ছিলেন, তখন শাওচাও পিছন থেকে ডাকতে থাকে এবং কাছে এসে বলে, চলো আমরা চ্যাটে বন্ধু হই। যাই হোক, ইয়ামিনী বলল যে তার ফোন নেই। শাওচাও তখন ফোন নাম্বার চাইলে ইয়ামিনী আমারও জানায় যে তার ফোন নেই। এটা শুনে শাওচাও অবাক হয়ে যায়, কারণ এমন সুন্দরী একটা মেয়ের ফোন নেই। এরপর পুরো রাস্তায় শাওচাও ইয়ামিনের পিছনে দৌড়াতে থাকে। শাওচাও বলে, তুমি বেশ অদ্ভুত মেয়ে, কিন্তু আমি তোমাকে খুব পছন্দ করি, চলো আমরা বন্ধু হই। এই বলে সে হাত বাড়িয়ে দেয়। ইয়ামিনীও হাত বাড়ায়, তবে ঠিক তখনই একটি গাড়ি এসে পড়ে। শাওচাও বলে, আমার বয়ফ্রেন্ড আমাকে নিতে এসেছে। তারপর বাই করে গাড়িতে উঠে চলে যায়। এখন ইয়ামিনী ভাবতে থাকে যে শাওচাও তার মায়ের মতো, কিন্তু দুজনের স্বভাব একদম আলাদা। কিছুক্ষণ পর ইয়ামিনীর সামনে একটি বুক স্টোর আসে। আসলে ইয়ামিনী সেখানে বই বিক্রি করে নিজের খরচ চালায়। হঠাৎ বাইরে বৃষ্টি শুরু হলে ইয়ামিনী ছুটে বের হয়, কারণ বাইকটা বাইরে দাঁড়িয়ে আছে এবং বৃষ্টিতে ভিজলে সেটা খারাপ হয়ে যাবে। কিন্তু ঠিক তখনই বাইকটা সামান্য ভিজে গিয়ে স্টার্ট নিচ্ছে না। এমন সময়ে একজন ছেলে এসে বাইকটা ধরে ফেলে। ছেলেটির নাম জোহান। জোহান ইয়ামিনীর বাইকটা বুক স্টোরের ভিতরে নিয়ে যায়। যেহেতু বাইকটি চলে না, তাই জোহান নিজেই বলে, টুলবক্স দিও, আমি দেখছি ঠিক করা যায় কিনা। তারপর সে বাইকের কাজ করতে শুরু করে। ইয়ামিনী জোহানের সাহায্যে খুশি হয়ে তাকে গরম কফি বানাতে শুরু করে। কিছুক্ষণ পর জোহান ইয়ামিনীর একটি জাপানি বই দেখে জানতে চায়, ওহ, এই বইটা কি বিক্রি হবে? ইয়ামিনী উত্তর দেয়, না, এটা আমার ব্যক্তিগত বই। পরে যখন ইয়ামিনী কফি দেয়, জোহান সেটা খেয়ে বলেন, এটি অনেক সুস্বাদু। তখন ইয়ামিনী মন্তব্য করে যে মনে হচ্ছে তিনি ভালো বাইক চালান। জোহান উত্তর দেয়, আমার গার্লফ্রেন্ড বলেছিল বাইক চালানো নিরাপদ নয়, তাই আমি চালানো বন্ধ করেছি। এটা শুনে ইয়ামিনী বলে, এই পৃথিবীতে কিছুই নিরাপদ নয়। এটা শুনে জোহান মৃদু হাসি দেয়। এরপর দেখি ইয়ামিনী তার বইটা জোহানকে দিয়ে দিচ্ছে। জোহান পেয়ে তো সে খুশি হয়ে যায়। এরপর শাওচাও আর ইয়ামিনীকে একসাথে দেখা যায়। আসলে শাওচাওয়ের ইয়ামিনীকে খুব ভালো লেগেছে, তাই সবসময় সে ইয়ামিনীর সাথেই থাকে। আর শাওচাও যেহেতু কথা বলতে ভালোবাসে, তাই সবসময় এটা সেটা নিয়ে ইয়ামিনীর সাথে কথা বলতেই থাকে। একদিন শাওচাও ইয়ামিনীকে নিয়ে বাহিরে ঘুরতে আসে। এরপর তারা আইসক্রিম খায়, বিভিন্ন রং ঢং করে সেলফি তোলে। এরপর বেঞ্চে বসে শাওচাও কি যেন একটা খাবার বের করে। ইয়ামিনী এটা খেতে চায় না,
বাট শাওচাও পরে, জানো, এটা দুনিয়ার সবচেয়ে সুস্বাদু খাবার। এভাবে এটা সেটা বলে ইয়ামিনীকে শেষমেশ খাইয়েই ছাড়ে। আসলে শাওচাও একটু বাচাল, বাট অনেক ভালো। তাই একলা জীবনে শাওচাওয়ের মতো একটা বন্ধু পেয়ে ইয়ামিনী অনেক খুশি। ইয়ামিনী তখন শাওচাওয়ের আবার একটা ছবি তুলতে যায়। শাওচাও বলে, দাঁড়াও, এভাবে না, আমি ভালো করে পোজ দিচ্ছি, নাও এবার তোলো। আর ইয়ামিনী তখন সেভাবে শাওচাওয়ের ছবি তুলে দেয়। তো একটু পরে ইয়ামিনী চোখ বন্ধ করে ওপরে তাকায়। এরপর চোখ খুলতে দেখে তার মা তার পাশে বসে সিগারেট খাচ্ছে। তো ইয়ামিনী চমকে উঠলে এটা দেখে শাওচাও বলে, নিশ্চয় তুমি কোনো দুঃস্বপ্ন দেখেছ, তাই না? কিন্তু এগুলো তো আসলে ইয়ামিনীর ছোটবেলায় বাস্তবেই তার সাথে ঘটেছিল। সেটা সে শাওচাওকে এখনও বলে না। শাওচাও বলে, আমি শপিংয়ে যাওয়ার কথা বলতেই তুমি আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলে। এখন যখন উঠেছ, তো এবার চলো, অনেক মজা হবে। কিন্তু ইয়ামিনী কোনো কিছুই আর ভালো লাগতেছে না, তাই সরি বলে তাড়াহুড়ো করে বাসায় চলে যায়। সিন চলে আসে পরের দিন ইয়ামিনীর বুক স্টোরে। আমরা দেখি আজকে জোহান আবারও ইয়ামিনীর হাতে কফি খেতে ইয়ামিনীর বুক স্টোরে এসেছে। তখন দেখি জোহান ইয়ামিনী দুজনেই মাস্ক পরে আছে, কারণ ওই যে সেদিন দুজনেই বৃষ্টিতে ভিজেছিল আর তাই ঠান্ডা লেগে গেছে। তো ইয়ামিনী আবারও জোহানের জন্য যত্ন করে ভালোবাসা দিয়ে 1 কাপ কফি বানায় দেয়। এর সময় জোহান ইয়ামিনীর দিকে যেভাবে চেয়ে আছে তাতে মনে হচ্ছে ইয়ামিনীকে জোহানের ভালো লেগেছে। আর ইয়ামিনীও যেহেতু আবার ভালোবেসেই কফি বানায়, সো ইয়ামিনীরও হয়তো জোহানকে ভালো লেগেছে। তবে হ্যাঁ, গ্যারান্টি দিতে পারছি না। আর হ্যাঁ, সেদিন জোহান কফি টাকা না দিলেও আজকে দিয়ে যায়। ইয়ামিনী সেটা নিতে গিয়ে দেখে জোহান টাকার মধ্যে করে তার ঠান্ডা লাগার 4টে ট্যাবলেট দিয়ে গেছে। ব্যাপারটা ইয়ামিনীর ভীষণ ভালো লাগে, কারণ তার একাকিত্ব জীবনে এখন দুটো মানুষ যোগ হয়েছে, শাওচাও আর এই জোহান। আর দুজনেই অনেক ভালো, তাই ইয়ামিনী এখন আগের চাইতে বেশ খুশি থাকে। পরবর্তী দৃশ্যে দেখা যায় শাওচাও ইয়ামিনীকে তার সুন্দর বাড়িতে নিয়ে এসেছে। শাওচাও একা এই বাড়িতে থাকে, আর তার বাবা মার সম্পর্কে পরে জানা যাবে। ইয়ামিনী যখন বাড়িটি ঘুরে দেখছে তখন অনেকগুলো ছবির সামনে এসে দাঁড়ায়। শাওচাও বলে, এটা আমার বাবা মা। ইয়ামিনী জানতে চায় তারা কোথায়। শাওচাও কিছুটা দুঃখিত হয়ে বলে, তারা ডিভোর্স করেছে এবং আমি তাদের বোঝা হতে চাইনি, তাই আলাদা হয়ে গেছি। যখন আমি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করব তখন আমাদের শুধু বিয়ের ছবি থাকবে। শাওচাওয়ের মুখে আনন্দের ঝলক দেখা যায়। কিছুক্ষণ পর ছাদে গিয়ে ইয়ামিনী প্রশ্ন করে, তুমি কি তোমার বয়ফ্রেন্ডকে খুব ভালোবাসো? শাওচাও উত্তর দেয়, অবশ্যই, সে আমার জীবনের একমাত্র মানুষ, তাকে আমি সত্যিই ভালোবাসি। আমরা এই বাড়িতে থাকব এবং আমাদের একটা সন্তান হবে, তার নামও ঠিক করে রেখেছি। এসব বলতে বলতে সে একটু লজ্জিত হয়। ইয়ামিনী চিন্তা করতে গিয়ে বলে, রূপকথার গল্প কখনো বাস্তবে ঘটে না। শাওচাও অবাক হয়ে তাকিয়ে থাকে। ইয়ামিনী এরপর বলে, পুরুষরা নারীদের প্রতি কখনো বিশ্বস্ত থাকে না। কথা শুনে শাওচাও জানতে চায়, তোমাকে এত কষ্ট দিয়েছে কে? ইয়ামিনী উত্তর দেয় যে সে কখনো প্রেমে পড়েনি। এটা শুনে শাওচাও অবাক হয়, কারণ এত সুন্দরী ও স্মার্ট মেয়েটির তো প্রেম হয়নি। শাওচাও বলে, তুমি জানো আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমাদের 8 বছরের সম্পর্ক হয়েছে এবং আমরা কখনো বড় রকমের ঝগড়া করিনি। সে আবার জিজ্ঞাসা করে, ছেলেদের প্রতি তোমার এত অবিশ্বাস কেন? ইয়ামিনী উত্তর দেয়, একবার যদি তুমি প্রেমে পড়ো তাহলে বুঝতে পারবে। এমন সময় শাওচাওয়ের চোখে পড়ে তার মা। এর মানে হলো ইয়ামিনীর বাবার কাছে হয়তো কোনো প্রতারণা ছিল। তবে যা হোক, পরবর্তী দৃশ্যে আমরা এগিয়ে যাই। ইয়ামিনীর বাইক আবার নষ্ট হয়েছে এবং জোহান সেটি মেরামত করার চেষ্টা করছে। জোহানকে দেখে ইয়ামিনীর খুব ভালো লাগছে, কারণ সে খুশি দেখাচ্ছে। মানে ইয়ামিনী অজান্তেই জোহানের প্রেমে পড়ছে। যখন বাইকটি ঠিক হয়ে যায়, ইয়ামিনী জোহানকে একটি টিস্যু দেয়। জোহান মনে করে যে এটি বাইক মুছার জন্য, কিন্তু ইয়ামিনী ইশারা করে তার গালের দিকে। এটা বেশ রোম্যান্টিক মনে হচ্ছে। এরপর ইয়ামিনী বলে, আজকে বাইক চালাবে জোহান। তখন জোহান ইয়ামিনীর দিকে তাকায় এবং মিউজিক বাজতে থাকে। এখন চলতে চলতে ইয়ামিনীর মনে পড়ে শাওচাওর বলা সেই কথা, সব ছেলে এক নয়, একবার প্রেমে পড়লে বুঝতে পারবে। এর মানে হলো ইয়ামিনী সত্যিই জোহানের প্রেমে পড়েছে। পরে সিনটি শাওচাওয়ের অফিসে চলে আসে। শাওচাও এখানে সেলস ডিপার্টমেন্টে কাজ করে এবং আজ ইয়ামিনী তার সঙ্গে দেখা করতে এসছে। শাওচাও আসতে দেরি হওয়ায় ইয়ামিনী অফিসের পেইন্টিংগুলো ঘুরিয়ে দেখতে থাকে। এ সময় পিছন থেকে কেউ বলে ওঠে, ছবিগুলো দূর থেকে দেখো। ইয়ামিনী পিছনে তাকিয়ে দেখে এটি তো জোহান। তাকে এখানে দেখে ইয়ামিনী অবাক হয় এবং অন্যদিকে জোহানও তাকে দেখে চমকে যায়, তবে সে খুশি হয়েছে। জোহান বলে, তুমি এখানে কি করছো? ইয়ামিনী উত্তর দেয়, আমি আমার এক বন্ধুর জন্য অপেক্ষা করছি। এরপর জোহান বলে, ও আমিও তাই। কিছুক্ষণ পর শাওচাও সেখানে এসে বলে, তোমরা দুজনেই এখানে? তারপর সে ইয়ামিনীকে পরিচয় করিয়ে দেয়, এটা আমার বয়ফ্রেন্ড জোহান। এরপর সে জোহানে বলে, এটা আমার সবচেয়ে ভালো বন্ধু, যাকে আমি তোমাকে বলেছিলাম। এর মানে হলো জোহান ও শাওচাও একে অপরকে ভালোবাসে, কিন্তু ইয়ামিনী তার বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ডকেই ভালোবেসেছে। এই ঘটনায় পুরোপুরি হতবাক হয়ে যায় ইয়ামিনী এবং মনে হচ্ছে যে জোহানের আচরণ থেকেও বোঝা যাচ্ছে যে সে হয়তো ইয়ামিনীকে ভালোবেসে ফেলেছে। পরে তিনজন এক বাড়ি এসে হাজির হয়। ইয়ামিনীর মন খুব খারাপ। জোহান ও ইয়ামিনীকে মায়াবী দৃষ্টিতে দেখছে। যখন ইয়ামিনী তাকিয়ে থাকে তখন জোহান তার চোখ সরিয়ে নেয়।
বার থেকে বাড়ি যাওয়ার সময় দেখা যায় যে শাওছাও অনেক বেশি পান করেছে এবং মাতাল অবস্থায় ঠিকমতো হাঁটতে পারছে না। এর মধ্যেই সে ব্যাগ থেকে একটি গিফটের বাক্স বের করে ইয়ামিনীকে দেয় এবং বলে, মেরি ক্রিসমাস, কারণ আজ ক্রিসমাস ডে। ইয়ামিনী উত্তর দেয়, দুঃখিত, আমি কখনো এমনভাবে ক্রিসমাস সেলিব্রেট করি না, তাই তোমার জন্য কোনো গিফট আনিনি। শাওছাও বলে, কোনো সমস্যা নেই, আমাকে উপহার দেওয়ার দরকার নেই, তুই আর আমার বয়ফ্রেন্ড দুজনই একই রকম, ও তো আমার জন্য কোনো গিফট আনেনি। এ কথা বলতেই শাওছাও বমি করে ফেলে। এরপর জোহান শাওছাওকে ট্যাক্সিতে তুলে বাড়ি নিয়ে যায়। বাড়ি গিয়ে ইয়ামিনী গিফট বক্সটি খুলে দেখে সেখানে একটি ফোন আছে, মানে শাওছাও তাকে ফোন উপহার দিয়েছে। এরপর ইয়ামিনী ঠিক করে যে সে শাওছাওকে একটা গিফট দেবে, কিন্তু কাকে দেবে সেটা নিয়ে ভাবতে থাকে। পরে সে একটি দেওয়ার মতো উপহার পেয়ে যায়। পরের দিন শাওছাওকে নিয়ে ইয়ামিনী শহরের সবচেয়ে বড় বিল্ডিংয়ে আসে। শাওছাও একটু ভীত সন্ত্রস্ত লাগে। এখন থেকে তারা দুজনই একে অপরকে তুই বলে ডাকবে, কারণ তাদের মধ্যে এখন অনেক ঘনিষ্ঠতা বেড়ে গেছে। শাওছাওয়ের ভয় দেখে ইয়ামিনী জিজ্ঞেস করে, তুই আমাকে বিশ্বাস করিস? শাওছাও উত্তর দেয়, করেছি। তখন ইয়ামিনী বলে, তাহলে একবার চোখ খুলে সামনে তাকিয়ে দেখ, আমি বলছি তোর খুব ভালো লাগবে। শাওছাও সাহস করে সামনের দিকে তাকায় এবং দেখে, সেই সৌন্দর্য দেখে অবাক হয়ে যায়। ইয়ামিনী বলল, এই নে তোর ক্রিসমাস গিফট। যখন শাওছাও তা খুলল তখন সে দেখতে পেল ইয়ামিনী তার জন্য সুন্দর একটি ব্রেসলেট এনেছে এবং খুশিতে আত্মহারা হয়ে গেল। ইয়ামিনী ব্রেসলেটটি হাতে নিয়ে বলল, এটা আমার মায়ের। তখন শাওছাও ব্রেসলেটটি খুলতে চেষ্টা করল, কারণ এটি ইয়ামিনীর মায়ের একমাত্র স্মৃতি। কিন্তু দেখল ব্রেসলেটটি খুব টাইট হয়ে গেছে এবং খুলতে পারছে না। ইয়ামিনী বলল, দেখলি তো, এটা এখন তোর হয়ে গেল কেয়ার করার জন্য। শাওছাওরার ব্রেসলেটটি নিয়ে নিল। পরে ইয়ামিনী শাওছাওকে একটি রেস্টুরেন্টে নিয়ে গেল। সেই রেস্টুরেন্টের খাবার এত সুস্বাদু যে শাওছাও খুব খুশি হলো। আসলে সে নিয়মিত এখানে আসে, কারণ এখানকার খাবার তাকে খুব ভালো লাগে, তাই আজ সে শাওছাওকে এখানে নিয়ে এসেছে। হঠাৎ তারা বাইরে একটা গ্লাসে লেখা দেখল যে দোকানটি বিক্রি হবে। এটা দেখে শাওছাও আর ইয়ামিনী দুজনেই অবাক হয়ে গেল। কিছুক্ষণ পর কাসুমা এসে বলল, পানি তো নেই। রাতের বেলা জোহান ইয়ামিনীর সঙ্গে দেখা করতে এলো। জোহান বলল, আমি বুঝতে পারছি না তোমরা কিভাবে বন্ধু হলে, তোমরা দুজন সম্পূর্ণ আলাদা। এ সময় ইয়ামিনীর কাছে জোহান কিছু বলতে চাইল, কিন্তু ইয়ামিনী বলল, যা বলতে চাও প্লিজ ভেবে বলো, কারণ মানুষ কথা একবার বলে ফেললে সেটা আর ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। এই কথা শুনে জোহান কিছু না বলে চলে গেল। এইভাবে কয়েকদিন কাটলো এবং আজ বছরের শেষ দিন। শাওছাও ইয়ামিনীকে ফোন করে বলল, তাড়াতাড়ি আয়, আজ বছরের শেষ দিন, আমরা সবাই মিলে একসাথে কাটাবো। কিছুক্ষণ পর সিন এসে উপস্থিত হলো এবং পার্টিতে জোহান, শাওছাও আর ইয়ামিনীও আনন্দ করছে। নতুন বছর পড়তেই সব কাপড় একে অপরকে চুম্বন করতে শুরু করলে দেখে ইয়ামিনীর অস্বস্তি লাগলো। আবার যখন সে জোহান ও শাওছাওকে খুশি দেখলো তখন তার মন খারাপ হয়ে গেল, কারণ তারও তো জোহানকে ভালোবাসে। তাই ইয়ামিনী পার্টি থেকে সরে গিয়ে একটু দূরে একটি বনের মতো জায়গায় চলে গেল এবং হঠাৎ বৃষ্টি শুরু হলো। সেই সময় সেখানে একজন বাজে ছেলে এসে উপস্থিত হলো। চুপি চুপি ইয়ামিনের পেছনে এসে সে সঙ্গে জোর জবরদস্তি শুরু করে। তখন দেখি জোহানও সেখানে এসেছে এবং ছেলেটিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ইয়ামিনীকে নিয়ে লাইট হাউসের দিকে যাচ্ছে। যেতে যেতে ইয়ামিনী জিজ্ঞেস করে, শাওছাও কোথায়? জোহান উত্তর দেয়, লাল পানি খেয়ে মাতাল হয়ে গেছে, তাই তাকে বাসায় পাঠিয়েছি। এরপর তারা দুজনেই লাইট হাউসের ভিতরে ঢুকে যায়। সেখানে জোহান একটি লাল রঙের কম্বল দেখে সেটি নিয়ে এসে ইয়ামিনীকে পরিয়ে দেয়। তারা দুজনেই ভিজে গেছে এবং ঠান্ডায় কাঁপছে, তাই দুটো সিগারেট ধরায়। জোহানও ঠান্ডায় কাঁপছে, তাই ইয়ামিনী তার কম্বলের কিছুটা অংশ দিতে চায়। হঠাৎ জোহানা নিজেকে ধরে রাখতে না পেরে ইয়ামিনীকে চুমু দিয়ে ফেলে। পরের সকালে বৃষ্টি থেমে যায় এবং ইয়ামিনী লাইট হাউসের বাইরে দাঁড়িয়ে ভাবে যে গতরাতে যা ঘটেছে তা ঠিক হয়নি, এটা তার বড় ভুল ছিল। সে নিজেকে ক্ষমা করতে পারছে না এবং তাই জোহানকে না জানিয়ে সেখান থেকে চলে যায়। সন্ধ্যায় ইয়ামিনী তার বইয়ের দোকানে বসে বই পড়ছিল। এমন সময় কারো কান্নার শব্দ শুনতে পেয়ে পিছনে খুললে দেখে শাওছাও বিয়ের ড্রেস পরে কাঁদছে। শাওছাওকে এভাবে কাঁদতে দেখে ইয়ামিনী অবাক হয়। শাওছাও দৌড়ে এসে ইয়ামিনীর গলা ধরে কাঁদতে কাঁদতে বলে, ইয়ামিনী, জোহান বদলে গেছে। ইয়ামিনীর মুখে কোনো কথা নেই এবং শাওছাও শুধু কেঁদেই চলেছে। কিছুক্ষণ পর ইয়ামিনী বাইকে করে শাওছাওকে বাসায় নিয়ে যায়। শাওছাও বলে, আজ আমাদের বিয়ের ছবি তোলার কথা ছিল, আর কয়েকদিন পর আমাদের বিয়ে, কিন্তু আজ আমাকে বলল যে সে অন্য একজনকে ভালোবাসে এবং আমাদের ব্রেকআপ হয়ে গেছে। তুই বলতো ৮ বছর কি যথেষ্ট নয় একটা মানুষকে জানার জন্য? আমি ৮ বছর ধরে তার সঙ্গে আছি, কিন্তু আমি কোনো দিনও বুঝতে পারিনি যে সে অন্য কাউকে ভালোবাসে। ইয়ামিনী বলে, পুরুষেরা সবসময় বদলায়। শাওছাও কিছুটা রাগ করে, কিন্তু জোহান আলাদা মনে হচ্ছে, ব্রেকআপের পেছনে নিশ্চয়ই একটা কারণ আছে, তাই না? আবার বলে, সে সত্যিই কাউকে ভালোবাসে, কিন্তু আমি তাকে ছাড়া থাকতে পারবো না। এই কথা বলার পর শাওছাও হাউমাউ করে কাঁদতে থাকে এবং ইয়ামিনী তাকে সান্ত্বনা দেয়। শাওছাওর এই অবস্থা দেখে ইয়ামিনীর খুব খারাপ লাগে, কারণ এর জন্য সে নিজেই দায়ী, কিন্তু সেটা বলতে পারছে না। আবার শাওছাওর এই পরিস্থিতি সহ্য করতেও পারছে না। পরের দৃশ্যে দেখি জোহান আবার ইয়ামিনীকে ফোন করে দেখা করতে চাচ্ছে। ইয়ামিনী বলল, আমাদের আর দেখা করা উচিত নয়, আমি সেদিন যে ভুল করেছি সেটার জন্য আমি নিজেকে ক্ষমা করতে পারছি না।
বলেই সে ফোনটি রেখে দেয়। পরের সকালে শাওচাও এখনও ঘুমাচ্ছে। হঠাৎ শাওচাও যখন হিল জোড়ার দিকে নজর দেয় তখন ইয়ামিনীর রাগ উঠে যায়, কারণ সে হিল জুতা সহ্য করতে পারে না। সোজা জানালা দিয়ে জুতোগুলো বাইরে ছুঁড়ে ফেলে দেয়। আসলে ইয়ামিনী কোনো ধরনের হিল জুতো পছন্দ করে না, তার মায়ের কারণে, যিনি হিল পরতেন এবং ওই জুতা দিয়েই ইয়ামিনীকে মারধর করতেন। ঠিক সেই সময় ইয়ামিনী দেখতে পায় যে জোহান তার বাড়ির দিকে আসছে। এটা দেখে সে তাড়াতাড়ি ঘরে এসে দরজাটা ভিতর থেকে শক্ত করে লক করে দেয়। জোহান দরজায় বেশ কয়েকবার নক করে, কিন্তু ইয়ামিনী ভিতর থেকে দরজা খুলতে চায় না। শেষে কোনো উত্তর না পেয়ে জোহান চলে যায়। কিছুক্ষণ পরে শাওচাও একটি খারাপ স্বপ্ন দেখে এবং তার ঘুম ভেঙে যায়। আসলে ব্রেকআপটি সে মানতে পারছে না। যখন শাওচাও জুতো পরে দেখতে পায় যে তার জুতো নেই, তখন সে ফার্নিচারের নিচেও খুঁজতে থাকে, কিন্তু কিছু পায় না। ইয়ামিনীকে বলতেই সে বলে, আমি সেগুলো ফেলে দিয়েছি। কেন, আমি কোনো হিল পছন্দ করি না? না, কিন্তু জোহান আমাকে উপহার দিয়েছিল। আমি তোকে নতুন একটা কিনে দেব। এটা শুনেই শাওচাও ঘর থেকে বেরোতে চায়, কিন্তু দরজাটা দেখে লক করা। ইয়ামিনী জানতে চায়, তুই কি আবারও জোহানের সঙ্গে দেখা করতে যাচ্ছিস? শাওচাও বলে, কখনো না, ও একজন ঠকবাজ এবং আমাকে ঠকিয়েছে। আমি কেন ওর সঙ্গে দেখা করব? তুই ঠিক বলেছিস, মানুষ সবসময় বদলায়। সে আবার বলে, মন চাইছে ওকে টুকরো টুকরো করে কুকুরের খাবার বানাই। তবে ইয়ামিনী সান্ত্বনা দিয়ে বলে, না না, জোহান এত খারাপ নয়। আমার মনে হয় জোহানের নিশ্চয়ই কিছু হয়েছে, তাই এভাবে আচরণ করছে। শাওচাও ভাবতে থাকে, জোহান কি আমার কাছে ফিরে আসবে না? আমি তো ওকে ছাড়া থাকতে পারবো না। ইয়ামিনী কিছু বলতে পারে না, তাই শুধু দাঁড়িয়ে থাকে। এরপর দেখি শাওচাও কষ্টে সিগারেট ধরানোর চেষ্টা করছে। রাতে ইয়ামিনী শাওচাওকে ঘুরতে নিয়ে যায় যাতে মন ভালো হয়, কিন্তু শাওচাও বাড়িতে গিয়ে বেশি বেশি পানীয় নিতে শুরু করে এবং ইয়ামিনের কথা শুনতে চায় না। মাতাল হয়ে রাস্তার মাঝে চলে আসে। ইয়ামিনী তাকে কোনো রকমে বাঁচিয়ে নিয়ে এসে রেগে গিয়ে থাপ্পড় মারে এবং বলে, তুই কি পাগল হয়ে গেছিস? ওকে ভুলে যা। শাওচাও হাসি দিয়ে উত্তর দেয়, পারবো না, আমি মরে যাব, এটা আমার কাছে সহজ। ইয়ামিনী কাছে এসে বলে, তোর কাছে তো আমি আছি, আমি কখনো তোকে ছেড়ে যাব না। তখন শাওচাও একটু শান্ত হয়। পরে দেখি ইয়ামিনী ওকে কাঁধে করে নিয়ে আসছে এবং শাওচাও বলেন, ইয়ামিনী, তুমি কি একবারও জিজ্ঞেস করতে পারবে যে সে যাকে ভালোবাসে সেই মেয়েটির কি অবস্থা? ইয়ামিনী পুরো বাকরুদ্ধ হয়ে যায়। পরের দিন যখন ইয়ামিনী বুক স্টোর থেকে বাড়িতে ফিরল, তখন দেখে জোহান সেখানে বসে তার জন্য অপেক্ষা করছে। এরপর তারা দুজন পাশাপাশি হাঁটতে শুরু করে। যখন জোহান সিগারেট অফার করে, ইয়ামিনী জানায় যে সে সিগারেট ছেড়ে দিয়েছে। তারপর জোহান বলে, হ্যাঁ, শাওচাও আমার বাসায় আছে, এবং সে জানায় যে সে জানে না শাওচাও কোথায় যাবে বা কী করবে। জোহান বলছে, আমাদের মধ্যে যে সম্পর্ক ছিল তা শেষ হয়ে গেছে। যদি তোমার সঙ্গে আমার দেখা না হতো, তাও আমাদের সম্পর্ক শেষ হতো। আমি বিগত ৫-৬ বছর ধরে ওর সঙ্গে এক প্রকার জোর করেই আছি। এখন আমি বুঝতে পারছি সত্যিই কাউকে ভালোবাসলে কেমন অনুভূতি হয়। ইয়ামিনী বলে, জোহান, তুমি সেদিন রাতের কথা ভুলে যাও। জোহান বলল, আমি জানি তুমি শাওচাওকে কষ্ট দিতে চাও না, এবং আমিও চাই না, কিন্তু এখানে কিছু করার নেই। সেই রাতটা আমার কাছে সবচেয়ে সুন্দর রাত ছিল, তাই তুমি আমাকে কখনোই বাধ্য করতে পারবে না সেদিনের কথা ভুলে যেতে। জোহান আরও বলে, তুমি এখানে থাকো, আর কেউ নেই। তুমি যদি অন্য গ্রহেও চলে যাও, আমি তোমার পিছু ছাড়ব না। এসব বলে জোহান চলে যায়। পরের রাতে ইয়ামিনী দেখল শাওচাও ঘুমিয়ে পড়েছে। হঠাৎ একটা শব্দ হলে ইয়ামিনীর ঘুম ভেঙে যায় এবং আমরা বুঝতে পারি যে মায়ের অত্যাচার সহ্য করতে না পেরে ছোট্ট ইয়ামিন একদিন ভয়ে তার মাকে মেরে ফেলেছিল। এরপর ইয়ামিনী উঠে দেখে শাওচাও নেই এবং সে জোরে ডাক দেয়, কিন্তু শাওচাও কোনো সাড়া দেয় না। কি যেন ভেবে সে তাড়াতাড়ি ফোন করে, কিন্তু ফোনটি বন্ধ দেখায়। এখন ইয়ামিনীর মনে টেনশন বাড়তে থাকে, তাই সে দ্রুত বাইক নিয়ে শাওচাওকে খুঁজতে বের হয়। সারাদিন ধরে যেখানে যেখানে শাওচাও যেতে পারে সেই সব জায়গায় গিয়ে খোঁজে। বিশেষ করে শাওচাওয়ের বাড়িতে যায়, যেখানে তারা বেশিরভাগ সময় কাটায়, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। রাতে বাইক চালাতে গিয়ে একটি কোমল পানীয়ের বোতলের ওপর বাইকের চাকা উঠে যায়, আর ইয়ামিনী বাইক থেকে খুব জোরে নিচে পড়ে যায় এবং রাস্তাতেই অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে যখন ইয়ামিনীর চোখ খুলল, তখন সে একটি হাসপাতালে রয়েছে এবং সেখানে জোহানকে দেখে। তুমি এখানে কি করছো? জোহানকে প্রশ্ন করে পুলিশ। তারা রাস্তা থেকে তোমাকে উদ্ধার করেছে। তোমার ফোনের শেষ 2 নম্বর ছিল শাওচাও এবং আমার। তুমি শাওচাওকে ফোন করেছিলে, কিন্তু তার ফোন সুইচ অফ ছিল, তাই তুমি আমাকে ফোন করেছিলে। পরে ইয়ামিনী জিজ্ঞাসা করে, তুমি কি শাওচাওকে খুঁজে পেয়েছ? জোহান উত্তর দেয়, না। ইয়ামিনী বলে, আমার জন্যই শাওচাওর জীবন নষ্ট হচ্ছে। যদি আমি না আসতাম তাহলে তোমরা দুজনেই সুখে থাকতে। জোহান বলেন, তুমি কিছু করনি? ইয়ামিনী উত্তর দেয়, আমি করেছি তো। একটু পর ইয়ামিনীর ফোনে একটি অজানা নাম্বার থেকে কল আসে, তা পুলিশ স্টেশন থেকে আসে। পুলিশের কাছ থেকে কিছু শুনেই ইয়ামিনী দ্রুত পুলিশ স্টেশনে চলে যায়। আসলে শাওচাও আবার লাল পানি খেয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল, তবে ইয়ামিনীকে দেখে তার মুখ শুকিয়ে যায়। ইয়ামিনী বলে, চলো বাড়ি যাই। এরপর শাওচাও ঠিক করে যে সে জোহানকে ভুলে যাবে এবং 2 বান্ধবী একসাথে থাকবে। এটা যত দ্রুত সম্ভব হোক না হোক, তারা দুজন মিলে নতুন ঘর সাজিয়ে নতুন জীবন শুরু করে। 1 মাস পর একদিন ইয়ামিনী তার মৃত মায়ের ছবি শাওচাওকে দেখায়। শাওচাও দেখে অবাক হয়ে যায়, সত্যি ইয়ামিনীর মা তার মতো দেখতে। শাওচাও তখন ইয়ামিনীকে জড়িয়ে ধরে, কারণ সে জানে ইয়ামিনী এখনও তার মাকে খুব ভালোবাসে।
পরের দৃশ্যে দেখা যায় শাওচাওয়ের বাবা তার সাথে দেখা করতে এসেছেন। তিনি বলেন, জোহানের মতো ভালো ছেলেকে তুমি কেন ছেড়ে দিয়েছ? শাওচাও উত্তর দেয়, এটা আমার ব্যাপার। আসলে আমরা জানি যে শাওচাওয়ের বাবা মার সম্পর্কে অনেক ঝগড়া হয়েছে। শাওচাও তার বাবাকে ঘৃণা করে এবং একা থাকতে চায়, কারণ তার মা তাকে ছেড়ে চলে গেছে এবং বাবারও আরেকটি বিয়ে হয়েছে, তাই সে তাদের ঝগড়ায় জড়াতে চায় না। শাওচাও তার বাবাকে পাত্তা না দিয়ে একা থাকে আর তার বাবা চলে যায়। এদিকে ইয়ামিনী গোপনে তাদের দুজনের সব কথাই শোনে। শাওচাও আক্ষেপ করে বলে, আমি এখন আমার বাবা মা দুজনের জন্য শুধু একটা বোঝা ছাড়া কিছুই নই। ইয়ামিনী বুঝতে পারে যে বাবা মা থাকলেই সন্তান সুখী হয় এমন নয়। রাতের দিকে শাওচাও আর ইয়ামিনী একসঙ্গে দাঁড়িয়ে ব্রাশ করছিল। শাওচাও জানায় যে আমি জোহানের সাথে কথা বলেছি, ঠিক করেছি ওর সাথে মুখোমুখি আলোচনা করব। এ কথা বলার পর সে চলে যায়। ইয়ামিনী জিজ্ঞেস করে, আমি কি আসবো? শাওচাও উত্তর দেয়, না। পরের দিন সকালে শাওচাও জোহানের সঙ্গে কথা বলতে যায় এবং ইয়ামিনী তখন রুপটপে এসে একা সময় কাটাতে শুরু করে। হঠাৎ সে কারোর আসার শব্দ শুনে পিছনে তাকায় এবং দেখে শাওচাও এসেছে হাতে একটা পিৎজা নিয়ে। এরপর তারা পিৎজা খেতে খেতে গল্প করতে থাকে। শাওচানো বলে, আজকে আমি জোহানের সঙ্গে কথা বললাম এবং মনে হচ্ছে ওর থেকে দূরে আসতে ভালোই হয়েছে। আমাদের ভালোবাসা সময়ের সঙ্গে ফুরিয়ে গেছে। আমি কখনো বুঝতে চাইনি যে তার মন কেমন চায়। তাকে ভালোবাসাটা আমার অভ্যেস হয়ে গেছে। সে বলেছিল যদি সেই মেয়ে নাও আসতো তাও সে আমাকে বিয়ে করত। এখন ইয়ামিনী জানতে চায়, তুই জানতে চাস সেই মেয়েটাকে? ইয়ামিনী শাওচাওয়ের দিকে তাকায় এবং মিষ্টি হাসি দিয়ে বলে, এখন এসব সম্পর্কে ভাবার কোনো মানে নেই, তার মন পরিবর্তন হবে না। এরপর এয়ারপোর্টে দেখা যায় যে জোহান জাপানে যাচ্ছে এবং তাই ইয়ামিনী জোহানের সাথে দেখা করতে আসে। জোহান তখন বলেন যে তিনি ইয়ামিনীর বইটা ফেরত দিতে চান, কিন্তু ইয়ামিনী বলেন, আপনার কাছেই রেখে দিন। পরে জোহান জানান যে কোম্পানি সবসময় তাকে জাপানে পাঠাচ্ছে এবং এত বছর ধরে দেরি করার পর এখন মনে হচ্ছে এখান থেকে চলে যাওয়াই ভালো হবে। তিনি বলেন, আমি জানি তুমি শাওচাওকে ভালো রাখবে। শাওচাও বলেছিল, তোমাকে ছাড়া আমি ভালো থাকতে পারবো না। আর জোহান সত্যিই বিশ্বাস করত। এতদিনে তুমি কি একদিনও আমাকে ভালোবাসোনি? ইয়ামিনী আর কিছু বলতে পারে না, কারণ সে সত্যি জোহানকে খুব ভালোবাসে। তাই ইয়ামিনী জোহানকে শক্ত করে জড়িয়ে ধরে। জোহান বলে, যে কোনো সময় যদি তুমি আমাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করো শুধু একবার জানিয়ে দিও, আমি তৎক্ষণাৎ ফিরে আসব। ইয়ামিনী বলে, 100 বছর পরেও মনে থাকবে সেই ঝড়ের রাতে তুমি আমার দিকে একবার তাকিয়েছিলে। মাত্র একটি চোখের দেখা আমার জীবন বদলে দিয়েছিল। কাঁদতে কাঁদতে সে যোগ করে, আমি তোমাকে মরার আগ পর্যন্ত মনে রাখব। এই বলে কাঁদতে কাঁদতে জোহান চলে যায় এবং ইয়ামিনী সেখানেই দাঁড়িয়ে থাকে। এরপর দুই বান্ধবীকে ছাদে একসাথে শুয়ে থাকতে দেখি। ইয়ামিনী সিগারেট ছাড়ছে, কিন্তু শাওচাও পুরোপুরি শিখে গেছে। হঠাৎ শাওচাও বলে, যদি সেদিন ক্লাসরুমে আমাদের দেখা না হতো তাহলে কি হতো? শাওচাও হাসে এবং বলে, মানে আমাদের দেখা হওয়া যেন একটা নিয়তি ছিল। ইয়ামিনী তার দিকে তাকিয়ে বলে, তুই কি আমাকে ছেড়ে যাবি? শুনে শাওচাও খুশি হয়, তবে তার মুখ দেখে বোঝা যায় যে সে ভেতরে কষ্ট অনুভব করছে যা কাউকে জানাতে পারছে না। শাওচাও উঠে দাঁড়িয়ে বলে, আমি এই বদলে যাওয়া শহর ছেড়ে যেতে চাই। ইয়ামিনী বিস্মিত হয়ে জানতে চায়, কোথায় যেতে চাস? শাওচাও উত্তর দেয়, সব থেকে দূরে। এই কথা শুনে ইয়ামিনী একটু অবাক হয়, কিন্তু আর কিছু বলে না। পরের দিন সকালে ইয়ামিনী সেই টিচারের কাছে যায় তার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য, এবং টিচারও তাকে নিতে সম্মতি দেয়। ইয়ামিনী আনন্দ নিয়ে বাসায় ফেরে, কিন্তু বাইরে এসে দেখে রুমের সব লাইট কেন বন্ধ। দুপুর হলেও তখনও শাওচাও ঘুম থেকে ওঠেনি। বাড়িতে এসে চারিদিকে শাওচাওকে ডাকতে থাকে, কিন্তু শাওচাওয়ের কোনো সাড়া নেই। তখন ইয়ামিনী টেবিলের ওপর সেই ব্রেসলেটটা দেখতে পায় যা সে শাওচাওকে উপহার দিয়েছিল। সে লক্ষ্য করে যে ব্রেসলেটটা কাটা, অর্থাৎ এটি স্বাভাবিকভাবে খোলেনি, বরং শাওচাও সেটি কেটে খুলেছে। শাওচাওকে খুঁজতে খুঁজতে ইয়ামিনী বাথরুমের দরজায় এসে পৌঁছে, কিন্তু দরজাটি ভিতর থেকে লক ছিল। অবশেষে ইয়ামিনী দরজাটি জোরে ধাক্কা দিয়ে খুলে ফেলে এবং ভেতরে যা দেখে তার চোখ ছিটকে যায়। শাওচাওয়ের মৃতদেহ পড়ে আছে, মানে শাওচাও আত্মহত্যা করেছে। এটা দেখার পরই আসলে বিষয়টি পরিষ্কার হয় যে শাওচাও যেদিন জোহানের সঙ্গে শেষবার দেখা করতে দিয়েছিল সেদিন জোহান তাকে জানিয়ে দেয় যে সে ইয়ামিনীকে ভালোবাসে। এই কথা শুনে শাওচাও আর ইয়ামিনী ও জোহানের মধ্যে তৃতীয় ব্যক্তি হয়ে থাকতে চায়নি। আবার সে বুঝতে পারে যে তার জন্য ইয়ামিনী ও জোহান এক হতে পারবে না, তাই শাওচাও নিজের জীবন দিয়ে দেয় যাতে তারা এক হতে পারে। পরে সিন হাসপাতালে আসে এবং যখন ইয়ামিনীর জ্ঞান ফেরে, ডাক্তার বলে, তোমার কেউ আসেনি কেন? ইয়ামিনী উত্তর দেয়, কারণ আমার আর কেউ নেই। ডাক্তার তখন বলে, তুমি কি জানো যে তুমি গর্ভবতী?
ইয়ামিনী পুরো দমে চমকে ওঠে। ডাক্তার তখন আরও বলে, তোমার শরীরে একটি সমস্যা রয়েছে, তুমি হয়তো বাচ্চা জন্ম দিতে পারবে না, সবচেয়ে ভালো হবে যদি তুমি এখনই অ্যাবর্শন করিয়ে নাও। কিন্তু ইয়ামিনী সেটা না করেই হাসপাতাল থেকে চলে আসে। বাড়িতে ফিরে এসে শাওচাওয়ের বাবা বলে, আমি বিশেষ ক্লিনার দিয়ে বাড়িটি পরিষ্কার করেছি। তারপর তাকে বলল, নিজের খেয়াল রেখো, এবং চলে যায়। হঠাৎ করে উপরে থাকতেই দেখতে পাই শাওচাওয়ের সেই হিলের জুতোগুলো, যেগুলো সে একবার রাগ করে জানালা দিয়ে ছুঁড়ে ফেলেছিল, কিন্তু সেগুলো এভাবে তারে আটকে গেছে। এটা দেখে ইয়ামিনীর মনে পড়তে থাকে শাওচাওয়ের সঙ্গে কাটানোর সময়গুলো। মনে পড়লেই চোখে জল এসে যায়, এবং এভাবেই কয়েক মাস কেটে যায়। এই কয়েক মাস ইয়ামিনী জোহানের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। 7 মাস পর আজ সে জোহানের সঙ্গে জাপানে দেখা করতে এসেছে। এখন ইয়ামিনী 8 মাসের গর্ভবতী, অর্থাৎ সে অ্যাবর্শন করেনি এবং বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জাপানে এসে শাওচাওয়ের পছন্দের জাপানি খাবার খেতে শুরু করে এবং শাওচাওয়ের কথা মনে পড়ে কান্না করতে থাকে। এরপর সে জোহানকে ফোন করে এবং জোহান জানতে চায়, তুমি কোথায় আছো? ইয়ামিনী স্থানটির নাম বলে। তারপর সে জানায়, আমার জীবনের কিছু সত্য তোমাকে বলার আছে, তারপর তুমি সিদ্ধান্ত নেবে যে আমার সঙ্গে দেখা করবে কিনা। এরপর ইয়ামিনী তার মায়ের ঘটনার কথা বলে। তিনি বলেন, আমার মা হিল পরে আমাকে মারতেন। একদিন আমি অ্যাক্সিডেন্টালি তার হিলের গোড়ালি কেটে ফেলেছিলাম, ফলে মা সিঁড়ি থেকে পড়ে মারা যান। শাওচাও আমার মায়ের মতো ছিল, তাই আমি তাকে প্রত্যাখ্যান করেছিলাম, কারণ আমি শাওচাও থাকতে চেয়েছিলাম। তার মধ্যে আমি আমার মাকে দেখতে পেতাম, কিন্তু সে আমার বাড়িতে আত্মহত্যা করল। এখন বলো, তুমি কি আমাকে গ্রহণ করতে পারবে? ফোনের অপর প্রান্ত থেকে জোহানের কোনো উত্তর আসে না। এটি দেখে ইয়ামিনী বুঝতে পারে যে জোহান তাকে গ্রহণ করতে পারছে না, আর এই চিন্তায় সে খুব ভেঙে পড়ে এবং কান্না করতে থাকে। ঠিক তখনই ইয়ামিনীর পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয় এবং দেখা যায় যে তার একটি সুন্দর ফুটফুটে মেয়ে হয়েছে। তিনি তার মেয়ের নাম রেখেছেন শাওচাও। সেদিন হাসপাতালে ইয়ামিনী তার মেয়েকে জন্ম দেওয়ার পর মারা যান। তবে মরার আগে তিনি তার সন্তানের দায়িত্ব জোহানকে দিয়ে যান। বুঝলেন তো? সমস্যা নেই, আমি বোঝাচ্ছি। আসলে সেদিন জোহান ইয়ামিনের প্রশ্নের জবাব দিয়েছিল, কিন্তু ইয়ামিনী সেটা শুনতে পায়নি, কারণ তার ফোনে নেটওয়ার্কের সমস্যা হয়েছিল। দুর্ভাগ্যবশত জোহান ইয়ামিনীর এই অবস্থা দেখে তাকে হাসপাতালে নিয়ে যায়। মৃত্যুর আগে ইয়ামিনী জোহানকে বলে, আমাদের মেয়ের নাম তুমি শাওচাও রাখতে। আমার মেয়ে আমার মা এবং শাওচাওয়ের মতো সুন্দর হয়েছে, তুমি তাকে সাধারণভাবে বড় করবে যেন সে তার জীবনটা ভালোভাবে উপভোগ করতে পারে। যদি তার ভাগ্য ভালো হয় তাহলে সে সঠিক সমাপ্তি পাবে। এরপর ছবিটি এখানেই শেষ হয়। এই গল্প আমাদের অনেক কিছু শিখিয়ে যায়। প্রথমত, ভালোবাসা, বন্ধুত্ব এবং আত্মত্যাগ জীবনের গুরুত্বপূর্ণ অংশ। দ্বিতীয়ত, কখনো কখনো ভুল সিদ্ধান্ত আর নিজের অনুভূতি গোপন করা মানুষের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। তৃতীয়ত, বিশ্বাসভঙ্গ হলে সম্পর্ক শেষ হয়ে যায় এবং তা পুনরুদ্ধার করা প্রায় অসম্ভব। চতুর্থত, যদিও ইয়ামিনী শাওচাওনের প্রতি তার ভুল বুঝতে পেরেছিল, তবে সে সেই ভুল সংশোধনের জন্য যতটা সম্ভব চেষ্টা করেছিল। কিন্তু অনেক সময় বিপথে চলে যাওয়ার পর ফিরে আসা সম্ভব হয় না, তাই শাওচাওয়ের মৃত্যু ইয়ামিনীর মনে চিরকাল কষ্ট রেখে গেছে। ষষ্ঠ শিক্ষা হলো নিজের ভালোবাসার মানুষকে অন্য কাউকে সুখী দেখতে পারা প্রকৃত ভালোবাসা। সপ্তম হলো ভুল থেকে শিক্ষা নিয়ে জীবনে এগিয়ে যেতে হবে এবং বন্ধুত্ব ও ভালোবাসার মূল্য বোঝা উচিত। যদি মুভিটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন এবং মন্তব্য করুন। আর নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।